দেখুন, পৃথিবীতে কোনো ধর্ষক সে বলে না ধর্ষণ করেছি, পৃথিবীতে কোনো খুনি বলে না আমি খুন করেছি। খুব স্বাভাবিকভাবেই যে কোনো ধর্ষক, যে কোনো খুনি যা বলে সঞ্জয় রায়ও তার অন্যথায় করেননি। কিন্তু তার অর্থ এই নয় যে সঞ্জয় রায় একমাত্র ধর্ষক, বা তার অর্থ এই নয় যে লার্জার কনস্পিরেসির সঙ্গে বা এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে অন্য কেউ যুক্ত নয়। সিবিআই এর প্রথম চার্জশিটে লার্জার কনস্পিরেসির কথা বলা হয়েছে। তাহলে আজকে কেন গোটা ট্রায়াল পর্বে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হলো না এই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি তাদের বিরুদ্ধে? ফলে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে সেখানে পৌঁছানো যেত ধর্ষকের কাছে, অর্থাৎ কে বা কারা ধর্ষক। সিবিআই কি সেই উদ্যোগ নিয়েছিল? প্রশ্ন থাকবে। 14ই আগস্টের ভ্যান্ডালিজম নিয়ে কোনো অ্যাপ্লিকেশন হয়েছিল নাকি তদন্তকারী সংস্থার পক্ষ থেকে? কেন হয়নি? আমার প্রশ্ন থাকলো, যদি সত্যি সত্যি প্রমাণ না পাওয়া যায় তাহলে সন্দীপ ঘোষ আর ওই টালা থানার ওসি তাকে কি এমনি এমনি গ্রেপ্তার করেছিলেন? তাদের মানে কেন গ্রেপ্তার করেছিলেন? সর্বোচ্চ শাস্তি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায়? লার্জার কনস্পিরেসি, এভিডেন্স ট্যাম্পারিং, সন্দীপ, টালা থানার ওসি, 14ই আগস্টের ভ্যান্ডালিজম, কোনো কিছুই থাকবে না? সিবিআই অবিবেচকের মতো। সিবিআই আমি বলবো যে এই তদন্ত অত্যন্ত ক্যাজুয়াল ওয়েতে করেছেন। দেখুন, পৃথিবীতে কোনো ধর্ষক সে বলে না ধর্ষণ করেছি, পৃথিবীতে কোনো খুনি বলে না আমি খুন করেছি। খুব স্বাভাবিকভাবেই যে কোনো ধর্ষক, যে কোনো খুনি যা বলে সঞ্জয় রায়ও তার অন্যথায় করেননি। কিন্তু তার অর্থ এই নয় যে সঞ্জয় রায় একমাত্র ধর্ষক, বা তার অর্থ এই নয় যে লার্জার কনস্পিরেসির সঙ্গে বা এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে অন্য কেউ যুক্ত নয়। দেখুন, আমি যদি সিবিআই এর প্রথম চার্জশিট দেখি তাহলে কি দেখব? সিবিআই এর প্রথম চার্জশিটে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা বলা আছে, সিবিআই এর প্রথম চার্জশিটে লার্জার কনস্পিরেসির কথা বলা হয়েছে। তাহলে আজকে কেন গোটা ট্রায়াল পর্বে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হলো না এই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি তাদের বিরুদ্ধে? এখানেই মূল রহস্য লুকিয়ে আছে। কেন সিবিআই এই প্রথম চার্জশিটে উল্লেখ করার পরেও তারা এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারলো না, বা তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে সক্ষম হলো না তথ্য প্রমাণের ভিত্তিতে? এবার আসি যে সিবিআই তদন্ত করছে। সিবিআই ধরুন এই 14ই আগস্ট রাত্রিতে যারা ভ্যান্ডালিজম চালিয়েছিল তাদের কে পাঠিয়েছিল, তাদের প্লেস অফ অকারেন্স অল্টার করানোর জন্য কি পাঠানো হয়েছিল, এই সংক্রান্ত কোনো তদন্ত করেছে? সেই মামলা তদন্ত করছে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ। আচ্ছা, যদি সেটা পাঠিয়ে থাকে কেউ, তাহলে তার পিছনের মাথাটি নিশ্চিতভাবে ধর্ষণের সঙ্গে যারা যুক্ত তাদের বাঁচাতে চাওয়া এরকম একজন ব্যক্তি হবে। ফলে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে সেখানে পৌঁছানো যেত ধর্ষকের কাছে, অর্থাৎ কে বা কারা ধর্ষক। সিবিআই কি সেই উদ্যোগ নিয়েছিল? প্রশ্ন থাকবে। 14ই আগস্টের ভ্যান্ডালিজমের তদন্তভার এখনো কলকাতা পুলিশের হাতে আজকের দিন পর্যন্ত। দেখুন, এই দুটো ঘটনার মধ্যে একটা অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। আমি একটা ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দেব, এবং সেই তদন্ত কিন্তু ইডি করছে, সিবিআই করছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে করতে পাওয়া গেল মিউনিসিপ্যালিটি স্ক্যামের তথ্য। আদালতে অ্যাপ্লিকেশন দায়ের হলো, তদন্তকারী সংস্থা দায়ের করলো, বলল এই দুটোর মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে, এই তদন্তভার আমাদের হাতে দিতে হবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 14ই আগস্টের ভ্যান্ডালিজম নিয়ে কোনো অ্যাপ্লিকেশন হয়েছিল নাকি তদন্তকারী সংস্থার
পক্ষ থেকে কেন হয়নি? কেন হয়নি? আমার প্রশ্ন থাকলো যদি সত্যি সত্যি প্রমাণ না পাওয়া যায়, তাহলে সন্দীপ ঘোষ আর ওই টালা থানার ওসি তাকে কি এমনি এমনি গ্রেপ্তার করেছিলেন? তাদের মানে কেন গ্রেপ্তার করেছিলেন? সিবিআই কোনো তথ্য প্রমাণ পেল না, একদিন সকালবেলায় উঠে মনে হলো আর সন্দীপ ঘোষ আর টালা থানার ওসিকে গ্রেপ্তার করে নিল। বিষয়টা এত সহজ বা এত সরল তো বলে অন্ততপক্ষে আর যে বিশ্বাস করুক, আমি তো বিশ্বাস করি না। তার কারণ সিবিআই যদি তথ্য প্রমাণ না পায়, সাধারণভাবে সিবিআই বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা একটু মন্থর গতিতে তদন্ত করে। কিন্তু সিবিআই এর হাতে বা সিবিআই বিরুদ্ধে এই অভিযোগ খুব কম যে তারা কোনো তথ্য প্রমাণ নেই, কোনো অভিযোগ নেই, তাকে গ্রেপ্তার করে নিল। এটা হয় না, সাধারণভাবে হয় না, যদি না তার পিছনে অন্য কোনো কারণ থাকে। এখন জানি না সন্দীপ ঘোষ বা টালা থানার ওসিকে কেন গ্রেপ্তার করা হয়েছিল, কেন লার্জার কনস্পিরেসির কথা প্রথম চার্জশিটে থাকা সত্ত্বেও কেন সেটা প্রমাণ করতে পারলো না সিবিআই, কেন গোটা ট্রায়াল পর্বে একজনের বিরুদ্ধে চার্জ গঠন হলো, ট্রায়াল চললো, আজকে দোষী সাব্যস্তও হলো, পরের দিন শাস্তি ঘোষণা হবে। এটা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা। হাসপাতালের অভ্যন্তরে একজন পিজিটি তিনি ধর্ষিতা হয়ে যাচ্ছেন, এটা সাধারণভাবে ঘটে না, সর্বোচ্চ শাস্তি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায়, লার্জার কনস্পিরেসি, এভিডেন্স ট্যাম্পারিং, সন্দীপ, টালা থানার ওসি, 14ই আগস্টের ভ্যান্ডালিজম, কোনো কিছুই থাকবে না। নতুন করে ভাবনার সময় এসছে। আমাদের দেশে তদন্তকারী সংস্থা আইদার কেন্দ্রের তদন্তকারী সংস্থা বা রাজ্যের তদন্তকারী সংস্থা, আদালতের বা অন্য কারোর তো তদন্তকারী সংস্থা কোনো প্রভিশন আমাদের আইনে নেই। আদালত ম্যাক্সিমাম মনিটর করতে পারেন, এই ক্ষেত্রে সিবিআই তদন্ত মনিটর হচ্ছিল, সিবিআই টাইম টু টাইম রিপোর্ট দাখিল করছিল, কিন্তু তদন্ত সম্পূর্ণভাবে তদন্তকারী সংস্থার এক্সক্লুসিভ ডোমেন। এই এক্সক্লুসিভ ডোমেনের বাইরে অন্য কিছু ভাবনা চিন্তা করা যায় কিনা সেই সময় এসছে। ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট। লয়ের সেই ডাইনামিসিজমকে নিয়ে শুধুমাত্র আইপিসি কে বিএনএস বানালে হবে না, সিআরপিসি কে বিএনএসএস বানালে হবে না, এর বাইরে ভাবতে হবে। ওই প্লাগারিজম টেস্টে গিয়ে দেখা যাচ্ছে আগের আইন আর এই বর্তমানে আইনের মধ্যে প্রায় 80% মিলে যাচ্ছে। এ তো মানে এই ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সম্পর্কে আমাদের নতুন করে ভাবনা চিন্তার সময় এসছে, বিশেষ করে তদন্ত সম্পর্কে। এবং এই তদন্ত সম্পর্কে আমি সকলকে বলব, বিশেষ করে জনগণ যাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন, সেই জনপ্রতিনিধিদের যাদের হাতে এই ক্ষমতাটি রয়েছে, আইনসভা, তারা নতুন করে ভাবুন। আইনসভার প্রতিটি সদস্যকে বলছি, আপনারা নতুন করে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে, সেই সংক্রান্ত আইন সম্পর্কে নতুন করে ভাবুন। না হলে কিন্তু এই সমাজ কোনোভাবেই আপনাদেরও ক্ষমা করবে না। ফিরদৌস দাস আরজি কর মামলায় একদম রায় শোনালেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদহ আদালত। সঞ্জয় রায়কে কি কোথাও গিয়ে ফাঁসির নির্দেশ শোনানো হবে সোমবার, কি বলবেন? দেখুন, আমি এই ঘটনাকে রেয়ারেস্ট অফ রেয়ার বলেই মনে করছি, এবং এটাই রেয়ারেস্ট অফ রেয়ার হলে যে কোনো ঘটনা এই ধরনের হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হওয়াটাই বিধান। যদিও আমাদের কোনো স্ট্যাটুটরি প্রভিশন রেয়ারেস্ট অফ রেয়ার বলে কিন্তু সুপ্রিম কোর্ট নেই, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার এই রেয়ারেস্ট অফ রেয়ার এই শব্দবন্ধ ব্যবহার করে একাধিক জাজমেন্ট দিয়েছেন। সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে সেই রেয়ারেস্ট অফ রেয়ারের ইনগ্রিডিয়েন্ট রয়েছে কিনা সেটা দেখা হয়, এবং এই ক্ষেত্রে আমার মনে হয়েছে রয়েছে।
কারণ হাসপাতালের অভ্যন্তরে, তা আবার একটা কলকাতা শহরের মতো একটি শহরে, সরকারি মেডিকেল কলেজে একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, তার মানে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এমবিবিএস কমপ্লিট করেছেন, তিনি যথেষ্ট ম্যাচিওর, তাকে এই ধরনের হিনিয়াস ক্রাইম তার এগেনস্টে করা হলো, তাকে ধর্ষণ, খুন আর ওই ব্রুটালিটি নিয়ে, এর সর্বোচ্চ শাস্তিটাই স্বাভাবিক। 162 দিন পরে কোথাও গিয়ে কি বিচার পেল তিলোত্তমা? সঠিক বিচার হলো? আমার মনে হয়নি। এবং এই বিচার পর্বে আমার বিভিন্ন এই গোটা সিস্টেম সম্পর্কে আমার মনে অনেক প্রশ্ন আছে, এবং আমি সেই জন্যই তো আহ্বান করলাম আইনসভার সদস্যদের যে আপনারা নতুন করে ভাবতে শিখুন। কারণ আমি এই ধরনের, বিশেষ করে এই সিবিআই, ইডি, এই ধরনের বেশ কিছু মামলা, যেহেতু আপনারা নিশ্চিতভাবেই জানেন যে এই একাধিক মামলা এইভাবে করার ফলে আমার নিজের মনে যা যা প্রশ্ন আছে, বিশেষ করে তদন্ত নিয়ে, এবং এই যে তদন্তকারী সংস্থার এক্সক্লুসিভ ডোমেন, আজকের দিন পর্যন্ত সেটা সিদ্ধ আইন, কিন্তু আমার মনে হয়েছে এটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তার সময় এসছে। সকলকে বলবো, সকলকে আহ্বান করব, আইনসভার সদস্যরা ভাবুন, জুরিস্টরা ভাবুন, একাডেমিশিয়ানরা ভাবুন, আমরা যারা আইনজীবী তারাও ভাবছি, কিন্তু আলটিমেট আইন তো তৈরি হবে আইনসভায়। এখন যদি আইনসভা ওই আইপিসি কে বিএনএস বানিয়েই দায় সারে, তাহলে তো এই আরজি করের সঞ্জয় রায় একমাত্র দোষী হবে। আইপিসি কে বিএনএস করে দায় সারলে হবে না। আইনসভার সদস্যদের বলছি যে আপনারা আর একটু সমাজ নিয়ে ভাবুন, আর একটু বৈধিকতা নিয়ে, আর একটু গভীরে গিয়ে যুক্তিসঙ্গতভাবে ঘটনাগুলোকে ভাবুন, দেখুন, এবং প্র্যাগমেটিক অ্যাপ্রোচ নিন। যে আজকের দিনে দাঁড়িয়ে একটা তদন্তকারী সংস্থা একেবারে তদন্ত অত্যন্ত পায়াসতে করবে, এই ভাবনা চিন্তা নিয়ে আজকের দিনে চলা যায় না। তার কারণ আপনারা নিশ্চিতভাবেই জানেন, এটা তো মানে ওপেন সিক্রেট, এই যে আইওদের ইনফ্লুয়েন্স করে, বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়, কখনো অর্থের বিনিময়ে, কখনো রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে, ব্যবহার অপব্যবহার যাই বলুন না কেন, আবার কখনো অন্য কোনো কিছু দিয়ে ব্যবহৃত হয়, তদন্তকারী সংস্থার তদন্তকে প্রভাবিত করা হয়। এটা নিয়ে যাতে প্রভাবিত না হয়, এই প্রভাব মুক্ত করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায়, এই নিয়ে ভাবনা চিন্তার সময় এসছে। কিন্তু স্যার কোথাও গিয়ে কি সঞ্জয় রায়ের পরিণতি ধনঞ্জয়ের সাথে মিলে গেল? দেখুন, আমি এই মন্তব্য, সেই সরলক্ষিত মন্তব্য আমি করতে চাই না। দেখুন, সঞ্জয় রায় বা ধনঞ্জয় যাই বলুন না কেন, দুটো ভিন্ন ধর্মী ঘটনা বলে আমি মনে করি। তার কারণ একটা হাসপাতালের অভ্যন্তরে একটি ঘটনা, অন্যদিকে ধনঞ্জয়ের ঘটনা, দুটো আলাদা, সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু আমাদের দেশে যতগুলো এই হিনিয়াস ক্রাইম ঘটে না কেন, আমাদের দেশে যে সিদ্ধ আইন, সেই সিদ্ধ আইনের উপর ভিত্তি করে তার বিচার হয়। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো মনে হতে পারে, যদি কালকে ধরুন ফাঁসির শাস্তি তার হয়, তাহলে মনে হবে সেই ধনঞ্জয় সঞ্জয়। কিন্তু আপনি একটা জিনিস ভুললে চলবে না, ইন দ্য মিন হইল আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে এসেছি। যে কথা বলছিলাম, আইপিসি বিএনএস হয়েছে, কিন্তু আমরা এই ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে সেই উচ্চতায় পৌঁছতে পারিনি, যাতে তদন্তকারী সংস্থা তদন্ত সম্পর্কে একেবারে, আমি বলবো, ফুল প্রুফ তদন্তকে অ্যাসিওর করার ক্ষেত্রে একটা সিস্টেম তৈরি করতে কোনো ব্যর্থ রয়েছে। কিন্তু স্যার আমার আমার শেষ কয়েকটা প্রশ্ন রয়েছে, তাহলে আমি বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রথম দিন থেকে যখন নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, তার বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাঁসি চাই, এবং এবার সেই প্রেক্ষিতে আরজি কর রায় নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, পুলিশ সর্বশক্তি দিয়ে তদন্ত করেছিল, সেখানেই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু বাম, কিছু অতি বাম এবং কিছু অন্ধ তৃণমূল বিরোধী একাংশের চিকিৎসক যেভাবে মানুষের আবেগকে বিপথে চালিত করেছিলেন, তাতে আজকের রায় প্রমাণ করলো কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল। মাঝপথে সিবিআই কে তদন্তভার দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও
কলকাতা পুলিশের তদন্তেই মান্যতা পেয়েছে, কি বলবেন? তাহলে উনি যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিলেন প্রথম দিন কেস ডায়েরি দেখে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কোন দলে ফেলবেন? এটা কোনো বাম, কোনো অতি বাম, কোনো তৃণমূল বিরোধী তো আর তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই হাতে দিয়ে দেয়নি। এটা দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। উনি তাকে কোন দলে ফেলবেন? সেই বিচারালয়কে কোন দলে? আসলে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো যে একসময় তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডুপাত করতেন, একেবারে যা মানে কেউ বলতে পারবে না সে কথাও কুণাল ঘোষ বলতেন। আজকে আপনি বলতে পারেন যে তাকে ওই তার অবস্থান ঠিক রাখার জন্য তিনি প্রতিদান দিচ্ছেন আর কি, যে বোঝাতে চাইছেন দেখো আমি তোমার কত কাছের, দেখো আমি তোমার বলা কথাগুলোকে সমাজের কাছে আমি এমনভাবে উপস্থাপনা করব যাতে সমাজ তোমাকে একেবারে নিষ্কলঙ্ক ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ ভাবে না। সিবিআই এর তরফে দাবি করা হয়েছে যে নির্যাতিতা চিকিৎসকের দেহ থেকে যে সোয়াব নমুনা এবং ডিএনএ নমুনা পাওয়া গিয়েছে তা সঞ্জয় রায়ের সঙ্গে মিলে গিয়েছে। ঘটনার সময় নিজেকে রক্ষার চেষ্টা করেছিলেন নির্যাতিতা, আর সঞ্জয় রায়ের শরীরে সেরকমই 5টি আঘাত চিহ্ন পাওয়া গিয়েছে। অপরাধ স্থল থেকে যে চুলও উদ্ধার করা হয়েছে তাও সঞ্জয়ের বলে প্রমাণ হয়েছে, কি বলবেন? একেবারে দেখুন, হতেই পারে সঞ্জয় রায় ছিল না কেউ বলছে না, কিন্তু তার অর্থ এই নয় যে সঞ্জয় রায় একমাত্র ছিল। আচ্ছা, এই লার্জার কনস্পিরেসির কথা কেন লিখেছেন? আচ্ছা, কেন এভিডেন্স ট্যাম্পারিং এর কথা কেন লিখেছেন? এবং সেগুলো তো অপরাধ। তাহলে সেই অপরাধের সম্পর্কে উপযুক্ত তথ্য প্রমাণাদি কেন আদালতের সামনে আনতে ব্যর্থ হলেন পুরো ট্রায়াল পর্বে? এর দায় তো সিবিআই কে নিতে হবে। সিবিআই কে দায় নিতে হবে যে কেন আপনি প্রথম চার্জশিটে একথা উল্লেখ করার পরেও পুরো ট্রায়াল পর্বে আপনি এটা তার তথ্য প্রমাণাদি রাখতে পারলেন না। অত্যন্ত মানে আমি বলবো সিবিআই অবিবেচকের মতো। সিবিআই আমি বলবো যে এই তদন্ত অত্যন্ত ক্যাজুয়াল ওয়েতে করেছেন, বলতে বাধ্য হচ্ছি। ফিরদৌসা, 9ই আগস্ট আরজি করে চিকিৎসক তরুণীর নৃশংস হত্যা এবং ধর্ষণ। 10ই আগস্ট কলকাতা পুলিশের সঞ্জয় রায়কে গ্রেফতার। 11ই নভেম্বর তার বিরুদ্ধে সমস্ত ট্রায়াল প্রক্রিয়া শুরু এবং আজ 18ই জানুয়ারি সঞ্জয় রায়ের সর্বোচ্চ দোষী ঘোষণা। আমি একটা প্রশ্ন করব, সিবিআই যে বারংবার প্রশ্ন উঠেছিল সাপ্লিমেন্টারি চার্জশিট, এখনো কি সেই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার একটা প্রক্রিয়া কি থেকেই গেল? দেখুন, আমি আশাবাদী দুটো কারণে। এক, কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন নির্যাতিতার পরিবার। যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, ফলে খুব স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই মামলা শুনানি করতে সক্ষম হননি। তারা একটি অ্যাপ্লিকেশন করেছেন সর্বোচ্চ ন্যায়ালয়ে। সেখান থেকে নিশ্চিতভাবে তারা নেসেসারি ডাইরেকশন চাইবেন। আমি মনে করি সেটা ইমিডিয়েট তাদের মুভ করা উচিত, এবং সেটি করলে যদি সুপ্রিম কোর্ট নেসেসারি ডাইরেকশন কলকাতা হাইকোর্টকে দেন, এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অনুধাবনা বলতে পারেন, যদি এই মামলাটি কলকাতা হাইকোর্ট মনিটর করত তাহলে ডিউ টু সাইটাস, ডিউ টু ফোরাম বেটার ওয়েতে হতে পারতো বলে আমি মনে করি। কিন্তু আমার শেষ 3টে প্রশ্ন খুব সংক্ষিপ্তভাবে আমি রাখবো। কারো নজরে না পড়ে এরকম কাজ সম্ভব? প্রশ্ন সঞ্জয় রায়ের আইনজীবীর। যদিও সিসিটিভি ফুটেজ এবং নয়াদিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট উদ্ধৃত করে সঞ্জয়ের আইনজীবী দাবি করেছেন যে সেমিনার হল থেকে 9ই আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেখানে এমন জায়গা দিয়ে যেতে হয় যেখানে 24 ঘন্টা লোক থাকেন। সেই পরিস্থিতিতে সকলের নজরে গিয়ে একদম চুপচাপ সেমিনার হলে ঢুকে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারো নজরে না পড়ে 28 মিনিটের মধ্যে ধর্ষণ এবং খুন করা সম্ভব নয় বলেও একদম দাবি করলেন সঞ্জয় রায়ের আইনজীবী, কি বলবেন? দেখুন, সেই ট্রায়াল পর্ব শেষ হয়েছে, আজকে দোষী সাব্যস্ত হয়েছে, ফলে এই আর্গুমেন্টগুলো তো আদালত গ্রহণ করেনি বলেই মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন তো অনেকগুলো রয়ে গেছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখন প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে তখনই যখন আদালত যদি ফার্দার কোনো ডাইরেকশন দেন, তারপরে যদি সেই ডাইরেকশন মোতাবেক অন্য কোনো ধরনের তদন্ত বা অন্য কোনো কিছু পাওয়া যায় তখন দেখা যাবে, না হলে এই প্রশ্নগুলো প্রশ্নই থেকে যাবে, উত্তরহীন প্রশ্ন হিসেবে।